আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঐক্যমত কমিশনের সহসভাপতি সংবিধান বাবা আলী রিয়াজ কাউকে না বলেই বিদেশ পালিয়ে গিয়েছে। এই সংবিধান বাবা আলী রিয়াজই ছিল ডক্টর ইউনূসের অনেক বিশ্বস্ত লোক। এখন এই আলী রিয়াজের বিদেশ পলায়ন দেখেই এনসিপির অনেক টোকাই নেতা আতঙ্কিত হয়ে পড়েছে। কেন আতঙ্কিত হয়ে পড়েছে? এখন তারা অনেকেই চিন্তা করছে এই সংবিধান বাবা আলী রিয়াজের মতো ডক্টর ইউনূস যদি আমাদেরকে না বলে বিদেশ পালিয়ে যায় আমাদের কি হবে। এই ভয়ে অনেক এনসিপি টোকাই নেতারা আত্মগোপনে চলে গিয়েছে। শুধু আত্মগোপনে চলে যায়নি, তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে। আমি কিছু সূত্র মধ্যে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কতভাবে। কারণ এনসিপি থেকে কিছু মাস আগেও অনেক নেতা পদত্যাগ করেছে এবং এক নারী নেত্রীও পদত্যাগ করেছে, আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি। এবং এও দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সাবেক তারা এনসিপিতে যোগ দিয়েছিল, পরবর্তী সময় তারা মিডিয়াতে এসে এনসিপির অনেক ভিতরের ঘুমর ফাঁস করে তারাও পদত্যাগ করেছে। তার মানে এনসিপি এখন চলছে 4-5 জনের উপর। কে কে? ডারবি নাসির, সার্ভিস আলম, মলম হাসনাত, পেটলা নাহিদ, আরো কিছু মাগিবাজি করে এরকম কিছু নেতা আছে এনসিপির। তারা এটা জাস্ট শো রেখেছে এই সকল নেতাদেরকে। কেন রেখেছে? কারণ জাস্ট এনসিপি দলটা এখন টাকা কামানোর একটা মেশিন হিসেবে রাখা হয়েছে। যতদিন ডক্টর ইউনূস সরকার থাকবে এই 4-5 জন মিলে এনসিপি সাইনবোর্ড বিক্রি করে তারা টাকা কামিয়ে নিবে। টাকা কামিয়ে তারা সাউথ আফ্রিকা পালিয়ে যাবে। অলরেডি এনসিপির দ্বিতীয় স্তরে যারা নেতা আছে তারা আত্মগোপনে চলে গিয়েছে। তারা যা টাকার কামানো সেটাতেই সগর, তারা এখন সাউথ আফ্রিকার পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারপরও দেখবেন মিডিয়ার সামনে এসে এই ডারবি নাসির গালবাজি বন্ধ হচ্ছে না। কারণ সে এখনো মনে করছে আরো কিছুদিন আমাদের সময় আছে, আমরা মিডিয়ার সামনে এসে জনগণকে বুঝাতে হবে আমরা এখনো শক্তিশালী, আমরা এখনো আগামীতে কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামীতে নির্বাচনে লড়ে 4-5 জন 10 জন আমরা এমপি হব। এগুলো যদি না দেখাই তাহলে তো চাঁদাবাজি করতে পারবে না, ব্যবসায়ীরা ভয়ে টাকা দিবে না। তাই মিডিয়াতে এসে মাঝে মধ্যে গালবাজি করতে হয়। হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে গালবাজি করেছিল, এখন কমে গিয়েছে। সার্ভিস আলমেরও গালবাজি কমে গিয়েছে, পেটলা নাহিদেরও কমে গিয়েছে, আক্তার হোসেনেরও কমে গিয়েছে। এখন ডারবি নাসিরের গালবাজি বেড়ে গিয়েছে। ডারবি নাসিরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে সেও বন্ধ হয়ে যাবে তার গালবাজি। এখন জাস্ট তারা গালবাজিটা করছে টাকা কামানোর জন্য। মানে আমরা এনসিপি একটা দল এখনো আছি, মাঠটাকে গরম রাখতেছে, জাস্ট টাকা কামিয়ে বিদেশ পালিয়ে যাবে, এছাড়া আর কিছুই না। এনসিপি দলটা হুদাই নামের উপর চলতেছে। এটা একটা টাকা কামানোর ব্যাংক বললে চলে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা ভালো করেই জানে সারা বাংলাদেশে তারা একটা আসনও পাবে না। কোনো আসন নির্বাচন করলে 5,000 ভোটও তারা পাবে না। তারা এত হম্বিতম্বি এত পাওয়ার দেখানোর মানে কি? মানে হচ্ছে ব্যবসায়ীদেরকে ভয়ে রাখা, যেখান থেকে চাঁদা নেয় তাদেরকে ভয়ে রাখা। ভয় না রাখলে তারা তার চাঁদা দিবে না। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে তাদের এজেন্ডা। তা না হলে এই সকল টোকাইদের কি এমন পাওয়ার আছে যে তারা বিএনপি ক্ষমতায় আসার পর দেশে রাজনীতি করতে পারবে? বিএনপি নেতাদেরকে নিয়ে এত কটূক্তি করার পর বিএনপিটা কি এদেরকে রাজনীতি করতে দিবে? দিবে না। এরা এটা ভালো করেই জানে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা রাজনীতি করতে পারবে, তাদের রাজনীতি কোনো দল থাকবে? থাকবে না, সেটাও তারা ভালো করে জানে। তাই তারা এই সাইনবোর্ডটা এনসিপির ব্যবহার করে ডক্টর ইউনূসকে ক্ষমতা যতদিন আছে রেখে টাকা পয়সা কামিয়ে তলবা গুছিয়ে বিদেশ পালিয়ে যাবে। দ্বিতীয় স্তরের নেতারা অলরেডি বিদেশ পালানো শুরু করে দিয়েছে, এরাও অবস্থা বুঝে এরাও বিদেশ চলে যাবে। সেই কারণে নাহিদ ইসলাম বলেছে 10 বছরের ভিতর যদি আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব। তার মানে বুঝে নেন 2-3 বছরের ভিতর যদি নির্বাচন না হয় তাহলে 2-3 বছর যা টাকা কামানোর কামিয়ে নিবে, এরপরে তারা বিদেশ চলে যাবে। বিদেশ চলে যাওয়ার পর সেখান থেকে বক্তব্য দিবে, আমরা তো ডায়লগ দিয়েছি, আমি তো বলেছি যে 10 বছরের ভিতর ক্ষমতায় না আসলে আমরা রাজনীতি ছেড়ে দিবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ক্ষমতায় আসতে পারবো না, সে কারণে আমরা আগে থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি। তখন এনসিপি অন্য নেতারাও তখন ওকে দেখায় উদাহরণ দেখাবে যে আমাদের আহ্বায়ক তো বলেছিল যে 10 বছরের ভিতর আমরা ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিবে, আমরা ক্ষমতায় আসতে পারবো না, আমরা বুঝতে পেরেছি, সে কারণে রাজনীতি ছেড়ে দিয়েছি। দেখেন কত বড় বাটপারি চিন্তাধারা। জনগণকে ব্যবহার করেছে, ব্যবহার করায় 5 আগস্ট রাজপথে নামাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তারপরে তারা ক্ষমতার চেয়ারে বসেছে, অনেকে উপদেষ্টা হয়েছে, টাকা কামিয়েছে। তারপর টাকা কামানোর পরও তাদের মন ভরে নাই, তারা পরে রাজনৈতিক দল গঠন করেছে। এই ডক্টর ইউনূসের সমর্থনে রাজনৈতিক দল গঠন করে এনসিপিকে একটা ব্যাংক আকারে রেখেছে। ওইখানের মধ্যে চাঁদাবাজি, লুটপাট, কমিশন বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য, যত বাণিজ্য আছে করে ওই ব্যাংকের নাম করে টাকা বিদেশে পাচার করছে। এনসিপিকে আমি রাজনৈতিক দল বলি না, টাকার ব্যাংক বলি। এখানে টাকা রাখার জন্য এনসিপি দলটাকে ব্যবহার করা হচ্ছে।
হাজার হাজার কোটি টাকায় টোকাই সমন্বয়গুলো বিদেশে পাচার করে দিয়েছে। এটার জন্য আমি তাদেরকে দায়ী করবো না, এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী করবো ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস তাদের চোখটাকে এতটুকু থেকে এত বড় করে দিয়েছে। তারা এখন লাখে খেলে না, তারা এখন কোটিতে খেলে। তারা এখন কোনো জায়গায় কাউকে ট্রান্সফার করতে হলে, ডিসি নিয়োগ করতে হলে 1-150 কোটি টাকার নিচে নেয় না। তাদের এই পরিস্থিতি হয়ে গিয়েছে। আসিফ মাহমুদ তো এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, এখন সে টাকার বিছানায় ঘুমাতে পারবে। হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার মন্ত্রণালয় থেকে। নাহিদ ইসলামও সেম কোটি কোটি টাকা লোপাট করে তারপরে এনসিপির প্রধান হয়েছে। এখনো তার কাছে কোটি কোটি টাকা প্রতি মাসে আসতেছে। তার আশেপাশে সাঙ্গপাঙ্গরা এগুলো ভাগ করে নিচ্ছে, এবং তারা হোটেলের বিল হয়ে যায় 50 লাখ টাকা, ওখানে মাগি বেজি করে, বিভিন্ন জায়গায় আমোদ ফুর্তি করে মদ নিয়ে। এই হচ্ছে তো তাদের পরিস্থিতি। তারা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে যে বাংলাদেশের মধ্যে একমাত্র তারাই এখন মুক্তিযোদ্ধা, আর যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে তারা এখন রাজাকার হয়ে গিয়েছে। আর তাদের সুরে এখন কথা বলছে জামাত ইসলামীর নায়েব আমির। তিনিও বিভিন্ন বক্তব্যতে বললেন আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। আমরা যদি যুদ্ধ করি আমরা হয়ে যাব মুক্তিযোদ্ধা, আর আমাদের বিরুদ্ধে যারা থাকবে, ইন্ডিয়ার পক্ষে যারা থাকবে তারা হয়ে যাবে রাজাকার। কি শখ! রাজাকাররা বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতে চায়, আর মুক্তিযোদ্ধাদেরকে তারা রাজাকার বানাতে চায়। এদিন দেখার জন্যই বুঝি আমরা তরুণ সমাজ বসে আছি, এদিন দেখার জন্যই বুঝি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা বসে আছে। হাস্যকর ব্যাপার। আর এগুলো আমরা মুখ বুঝে সহ্য করছি, এবং এখনো আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। সাধারণ জনগণ এখনো কি করে চুপ করে বসে আছে? আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা ছিল না? আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি এই রাজাকারদের দ্বারা নিপীড়িত হয় নাই? হয়েছে। আপনারা কেন এখনো চুপ থাকবেন? কেন এখনো কথা বলবেন না? কেন এখনো আওয়ামী লীগ রাজপথে নামলে আপনারা তাদের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবেন না? আপনারাই পারেন এই রাজাকারদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে, আপনারাই পারেন এই টোকাইদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে। এই টোকাইরা এনসিপি দল, রাজনৈতিক দলের আড়ালে বসে বসে মাগিবাজি করে, দেশ ধ্বংসের পরিকল্পনা করে, পাকিস্তানের সাথে আতাত করে, টাকা লুটপাট করে, কমিশন বাণিজ্য করে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ব্যবসায়ী মুখ বুঝে এখন তাদের অত্যাচার সহ্য করছে। তারা মাসে যদি 100 কোটি টাকার ব্যবসা করে, সেখান থেকে 40-50 কোটি টাকা কমিশন দিয়ে দিতে হয় এনসিপি টোকাইদেরকে, সরকারদেরকে, উপদেষ্টাদেরকে। কেন রে ভাই? কারণ তোমরা আওয়ামী লীগের আমলে টাকা কামিয়েছো, আওয়ামী লীগের আমলে ব্যবসা প্রতিষ্ঠা করেছো, এখন আমাদেরকে টাকা না দিয়ে তোমরা ব্যবসা করতে পারবে না। এই হচ্ছে যে ব্যবসায়ীদের অবস্থা। সেই কারণে অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ করে তারা বিদেশ চলে যাচ্ছে, অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ। বাংলাদেশে এমন এক পরিস্থিতি যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই পরিস্থিতি তৈরি করেছে টোকাইরা। এই টোকাইদেরকে এখনো আপনারা মাথায় তুলে নাচতেছেন কিছু জনগণ। তারা যদি একেবারেই মাথায় তুলে নাচা বন্ধ করে দেন, এই টোকাইরা নর্দমার কিট হয়ে যাবে। তাই যারা এখনো এই টোকাইদেরকে ভরসা করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ, এই টোকাইদেরকে 1% ভরসা করবেন না। এরা আবার আপনাদেরকে ব্যবহার করবে, আবার আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ক্ষতি করবে, এবং আমাদের বাংলাদেশকে ধ্বংস করবে। অলরেডি ধ্বংস করার জন্য পাকিস্তানের সাথে আতাত করে ফেলেছে। পাকিস্তান এখন সে কারণে পপি বিষ পাঠাচ্ছে আমাদের বাংলাদেশে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য। পপি বিষ দিয়ে হেরোইন তৈরি হয়, পাখির খাদ্য নামে পপি বিষ পাঠায়। এই পাকিস্তানিরা আমাদের দেশের মধ্যে এখন জঙ্গি রপ্তানি করছে। দেখতে পাচ্ছেন না আপনারা? দেখতে পাচ্ছেন তো বাংলাদেশ এখন কি পরিস্থিতি। হাজার হাজারে গুলি বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে করে মানুষ মারা হচ্ছে। তো গুলি অবৈধ গুলি কোথা থেকে আসতেছে? সকল কিছু এখন পাকিস্তান থেকে আসতেছে। তাই নয় কি? তাই তো পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ আনস্টেবল হয়ে যায়, কারণ তারা এতে সুখ পায়। তাদের কথা হচ্ছে আমরা আনস্টেবল হয়ে আছি, আমরা অর্থনীতিতে দুর্বল হয়ে আছি, তোরা আমাদের থেকে স্বাধীন হয়েছিস, তোরা কিভাবে শান্তিতে থাকস, তোরা কিভাবে অর্থনীতি এত উন্নয়ন করস, তোদেরকে অর্থনীতি ভঙ্গ করে দিব, তোদের দেশটাকে আনস্টেবল করে দিব, তোদের দেশে জঙ্গি প্রডিউস করবো, তোদের দেশে নেশায় বুধ করে ফেলবো তরুণদেরকে। সেটা এখন পাকিস্তান করছে। একমাত্র কাদের কারণে করতে পারছে? এর টোকাই এনসিপির, এর টোকাই সমন্বয়কদের কারণে, এর টোকাই এনসিপির নেতাদের কারণে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।